নমস্কার ফ্রেন্ডস। তো আগের দিন আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে মহাবিদ্রোহ এবং মহাবিদ্রোহ কী কারণে ঘটলো এবং মহাবিদ্রোহের ফলাফল এবং ভারতবর্ষীয় লোকেরা বিভিন্ন পরাক্রমে যুদ্ধ করার পরেও ইংরেজদের হাতে তারা পরাস্ত হলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাবিদ্রোহের পরে, মহাবিদ্রোহ হওয়ার পর ইংরেজ সরকার কি কি প্রশাসনিক ক্ষমতা করলেন, কিভাবে ভারতবর্ষকে পরিচালনা করার উদ্যোগ নিলেন, সেই বিষয়গুলো নিয়ে। তো ইংল্যান্ডের বা ইংরেজদের আর্থিক স্রোতের মূল ছিল শিল্প বিপ্লব। তারা বিভিন্ন মেশিনপত্র আবিষ্কার করে তারা নিজেদের সুতি বস্ত্র তৈরি করতো এবং সেই বস্ত্র তারা পুরো বিশ্বে এক্সপোর্ট করতো এবং সেটাই ছিল তাদের মূলধনের মেন পুঁজি। তাছাড়াও বিভিন্ন দেশগুলো উপনিবেশ, যেমন ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে তারা উপনিবেশ স্থাপন করেছিল, সেখান থেকে তাদের অর্থ আসতো। কিন্তু আস্তে আস্তে এবার দেখো, এক জায়গা থেকে কত পরিমাণ অর্থ পাবে, ভারত থেকে অর্থ নিচ্ছে, আফ্রিকা থেকে, এক সময় অর্থের সম্মানটা কিন্তু কমে 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 আসছে। এবং তাছাড়াও জাপান এবং আমেরিকাতেও শিল্প বিপ্লব হলো এবং তারাও কিন্তু এই একইভাবে তারা কিন্তু বস্ত্র তৈরি করতে শুরু করলো, যার ফলে কি হলো, ইংল্যান্ডের আয় কিন্তু আরো কমে গেল এবং তারা ঠিক করলো যে ভারতবর্ষে এরকম বিদ্রোহ হচ্ছে, বিদ্রোহতে প্রচুর পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেই সমস্ত কিছু দেখে তারা ঠিক করলো যে এবার আমরা ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থা আলাদাভাবে চালাবো। তো এর আগে কি হচ্ছিল, ইংরেজ সরকার কোনো গভর্নরকে নিযুক্ত করছিল ভারতবর্ষে এবং সেখান থেকে কিন্তু তাদের প্রশাসনটা চলছিল। এরপর একটা লেজিসলেটিভ, একটা মন্ত্রী পরিষদ গঠন হলো এবং সেই মন্ত্রীর মধ্যে সাংসদের একজনকে দায়িত্বভার দেওয়া হলো যে সে সমস্তটা ভারতবর্ষের শাসনভারটাকে দেখবে এবং যাতে এই যে 1897 খ্রিস্টাব্দে বিদ্রোহ, যাতে এই বারবার বিদ্রোহ ঘোষণা হচ্ছে, এই যাতে নিরাময় করা যায় সেজন্য একটি সমিতি গঠিত হলো। সমিতি গঠন হওয়ার পর এরা কিন্তু আবার প্রশাসন শুরু করলো। এই সমিতিতে কিন্তু ভারতবর্ষের লোকেরাও কিন্তু তাদের নিজেদের অধিকার স্থাপন করতে এবং ভারতবর্ষের অনেক শিক্ষিত ব্যক্তিরা এতে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং একটি সমিতি গঠন করবে। এইভাবে কিন্তু প্রশাসন তারা চালাতে শুরু করবে এবং কোম্পানির তথা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত যে শাসনভার সেটা কিন্তু রানী এলিজাবেথ আন্ডারে চলে গেল এবং তিনি যেটি বলতেন, ব্রিটেন থেকে যেটি প্রস্তাব আসতো যে তোমরা এইভাবে চালাও, সেই হিসেবে কিন্তু তারা নিজেদের শাসন পরিচালনা করত। এবার হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় শাসনের কথা বলি, যেমন তখনকার দিনে ভারতবর্ষে 4টি প্রান্ত ছিল, বাংলা, মাদ্রাজ, তারপর মুম্বাই এবং আরেকটা অন্য প্রান্ত। এই যে প্রান্ত, এই মুম্বাই এছাড়া মাদ্রাজ, বাংলা মাদ্রাজ চেন্নাই, বাংলা মাদ্রাজ মুম্বাই, এই সমস্ত প্রান্তগুলো ছিল। তো এই সমস্ত প্রান্ত ছাড়াও আর যে সমস্ত কিছু যে প্রান্তগুলো ছিল, সমস্ত কিছু বাকি দেশ, সেখানকার প্রশাসনে কিছু কিছু দায়িত্ব সেখানকার স্থানীয় প্রশাসকদের দেওয়া হলো। কিছু জায়গা সেগুলো রাজাদের আন্ডারে ছিল, সেসবগুলো তাদের দেওয়া হলো। এরকমভাবে কিন্তু প্রশাসনিক কাজ করলো এবং রেল, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, এই সমস্ত পরিচালনার জন্য কেন্দ্র সরকার তো নিযুক্ত ছিলই। কেন্দ্র সরকারের সাথে সাথে স্থানীয় যারা প্রশাসন চালাতো, ধরো তখনকার দিনে কলকাতা প্রেসিডেন্সি আছে বা বাংলা প্রেসিডেন্সি আছে, বাংলা প্রেসিডেন্সির দায়িত্বটা ছিল সেখানকার স্বাস্থ্য, শিক্ষা এবং পুলিশ, রেল ব্যবস্থা, এই সমস্ত কিছুটা আর্থিক ভার তাদের নেওয়া এবং সেখান থেকে যে পরিমাণ কর তারা সংগ্রহ করতো তাদের মধ্যে বেশিরভাগ কিছুটা স্থানীয় সরকারকে দিতে হতো এবং কিছুটা কেন্দ্র সরকার নিত। স্থানীয় সরকার সেইগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবস্থাগুলো উন্নতি করতো। তাছাড়াও মানুষের বেসিক যেমন চাহিদা, যেমন রাস্তাঘাট, পুকুর নালা, এই সমস্ত ঠিক করা, এই সমস্ত কিছু পরিশোধন করা, তাদের নতুনভাবে নির্মাণ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্থানীয় প্রশাসনের দায়িত্বে চলে গেল এবং স্থানীয় প্রশাসন আমরা আগেই বললাম যে কর সংগ্রহ করতো এবং সেই কর থেকে তাদের সেই সমস্ত খরচা কিন্তু তারা তুলে নিত। এইভাবে কিন্তু প্রশাসন চালাতে শুরু করলো। তাহলে কি বললাম যে পুরো যেটা আগে ছিল যে পুরো ইংরেজরাই সমস্ত শাসনভারটা ছিল, সেটা আস্তে আস্তে বদলে গেল এবং
সমিতি গঠন হলো এবং সেই সমিতিতে ভারতীয়দের সদস্য হওয়ার কিছু সুযোগ হলো। স্থানীয় প্রশাসন স্থানীয় লোকদের মানুষদের হাতে কিছুটা চলে গেল এবং সেখান থেকে যে কর হতো সেই কর থেকে তারা তাদের নিজেদের ভালো মন্দ বোঝার চেষ্টা করলো, রাস্তাঘাট নির্মাণ করতে। এরপর কিন্তু এরকমভাবে কিন্তু প্রশাসন চলতে থাকে। এরপর আসি সেনা পরিবর্তন। এর আগে বেশিরভাগ সেনা নিযুক্ত হতো অবধ, বিহার, বাংলা থেকে, কিন্তু এরা দেখলো যে এখানকার সেনারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠছে এবং এরা যখন তখন আমাদের ইন্ডিয়ার শক্তি কিন্তু হারিয়ে দিতে পারে। তো এরা যখন এটা বুঝতে পারলো যে আমাদের এই সেনাগুলো আমাদের রক্ষার জন্য আছে, কিন্তু রক্ষার সঙ্গে সঙ্গে কোনো সময় আমাদের পুরো আক্রমণ করে দিতে পারে, তখন তারা এইসব থেকে সেনা ওঠানো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিল। এখান থেকে খুব কম সেনা তারা নিযুক্ত করতে শুরু করলো। বেশিরভাগ সেনা তারা নিযুক্ত করতে শুরু করলো অন্য যেমন যেমন পাঞ্জাবিদের, সিন্ধিয়াদের, তারপর অন্যান্য প্রান্তগুলো থেকে, তামিলনাড়ু, এই সমস্ত যেগুলো থেকে বিদ্রোহ অতটা প্রচলন হয়নি সেসব জায়গা থেকে কিন্তু তাদের সেনা নিতে শুরু করলো। এবং কোনো আগেকার মতনই কোনো বড় সেনাধ্যক্ষ কোনো ভারতীয় হতো না, সমস্ত ইংরেজতে হতো। এবং তারা এমনভাবে সেনাটা তৈরি করলো যে যাতে তারা নিজেদের মধ্যে কোনো সময় একজোটবোধ না হয়, এমনকি তারা যদি দুজন দুজনকে যদি বিপরীতকে মারতে পারে তারা যেন সবসময় প্রস্তুত থাকে। তারা এরকমভাবে সেনাটা তৈরি করতে শুরু করল। এবং তৎকালীন ভারতবর্ষের মূল বাজেটে ইংরেজরা যে পরিমাণ বাজেট মানে এক বছরে কোনো দেশের উপর ব্যয়, সেটার থেকে বেশিরভাগটাই হতো সেনাদের উপর। মানে শতকরা 52% বেশি, শতকরা 52% বেশি ভাগটা কিন্তু সেনাদের উপর তারা খরচ করতে শুরু করলো। এভাবে কিন্তু তাদের রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা শুরু হলো। সরকারি সেবা, সরকারি সেবা বলতে আইএস, আইপিএস, আইআরএস, এই সমস্ত সেবাগুলো আমলাতন্ত্র যেটাকে বোঝানো হচ্ছে। তো আমলাতন্ত্রে বেশিরভাগটাই চাইতো সেনাদের মতনই যে বেশিরভাগটাই হয় যেন ইংরেজরা, এবং ভারতীয়দের তাদের আসার সুযোগ একদম নামমাত্র, মানে না আসে যেন সেরকম ব্যবস্থা কিন্তু তারা করতে শুরু করে। তারা প্রথমত পরীক্ষা হতো ব্রিটেনে, সমস্ত ইউরোপীয় ইতিহাস থেকে শুরু করে তাদের ভাষা ইংরেজিতে শুরু করে ইংরেজি ভাষাতে। প্রথমে ছিল 23 বর্ষ, সেই বয়সটাকে কমিয়ে তারা 19 বর্ষ করলো। মানে 19 বছরের ছেলেকে তোমাকে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করতে হবে তবে হয়। তো এই যে বিষয়গুলো তারা কিন্তু খুব ভালোভাবে দেখছিল যে শিক্ষিত ভারতবর্ষের বাসী যদি এই আমলাতন্ত্রের বেশিরভাগটা দখল করে ফেলে তাহলে কিন্তু আমাদের শাসন পরিচালনার কাজ কিন্তু পরিচালনা করা খুবই দুর্বিষহ হয়ে উঠবে। এটা কিন্তু তারা বুঝতে পেরেছিল। সেই জন্য কি করলো, তারা এই ব্যবস্থাগুলো নিল। তো সত্যেন্দ্রনাথ বোস যিনি প্রথম এই সিভিল সার্ভিস পাস করেন এবং তার পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আরও কিন্তু এই পরীক্ষায় পাস করে শুরু করেন। আর এখন বর্তমানে তো কিছু কথাই নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো কিন্তু সেই ইংরেজদের চালানোর পথেই কিন্তু এখন চলে আসছে। এখনো দেখবে যে বেশিরভাগ যারা পাস করছে ইউপিএসসিতে তারা কিন্তু বেশিরভাগ ইংরেজি জানালো, হিন্দি, বাংলা, বাংলা তো খুবই কম, ইংরেজি জানার লোকের সংখ্যা কিন্তু বেশি। এর পরিবর্তন হওয়া উচিত, অবশ্যই হতে হবে। কারণ তুমি এখানে ভারতবর্ষকে শাসন পরিচালনা করতে গেলে তোমাদের স্থানীয় ভাষা তারা যদিও শেখায়, কিন্তু স্থানীয়ভাবেই তোমাদেরকে দেখতে হবে। কারণ তুমি ইংরেজি জানো, তুমি সমস্ত কিছু জানো, কিন্তু তোমাকে কাজটা তো তোমাকে করতে হবে স্থানীয় মানুষদের সাথে, তাহলে তোমাকে কিন্তু মানুষদের বুঝতে হবে। এরপর আছে রাজাদের সাথে সম্বন্ধ। লর্ড ক্যানিং 1897 বিদ্রোহের কথাতে বলেছেন যে এত বড় ঝড়কে আটকানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না যদি সেখানে রাজা এবং জমিদাররা শক্ত পাঁচিল হয়ে যদি না দাঁড়াতো। তো ইংরেজরা ঠিক করলো না, যেহেতু আমাদের দাঁড়িয়েছে, তো রাজাদের সাথে তারা সম্বন্ধ খুব ভালোভাবে থাকতে শুরু করলো। তারা এটা ঠিক করলো যে দত্তক পুত্র নেওয়া যাবে এবং তাদের রাজ পরিচালনার কাছে খুব একটা হস্তক্ষেপ করা যাবে না। এটা কিন্তু স্বাধীনত তাদের নিয়ম। কিন্তু তারা কিন্তু রাজাদের রাজ্য পরিচালনার কাজের সময় তাদের কিন্তু হস্তক্ষেপ বরাবরই করতেন, তাদের আন্তরিক বিষয়গুলো দেখতেন। মানে রাজাদেরকে এক প্রকার খেলার পুতুল করে রেখেছিলেন। মানে তাদেরকে যেমন ভাবে নাচতে বলতাম তেমন ভাবে তারা নাচতো। সে পুতুল নাচতে ইচ্ছিকতা উপন্যাসের মতন, যে অদৃশ্য দড়ি দিয়ে কেউ যেন নাচাচ্ছে তেমন সে অদৃশ্য দড়িটা ধরে থাকতো ইংরেজরা, এবং ইংরেজরা সেই রাজাদেরকে যেমন ভাবে পরিচালনা করতো
ঠিক তেমনভাবেই তারা পরিচালিত হতো এবং সেভাবে শাসনভার কিন্তু তারা গ্রহণ করত। তাদের যে স্বাধীন চেতা ছিল যে আমরা এটা করবো এটা করবো না, সে কিন্তু বড় কোনো জোর ছিল না। ডিভাইড অ্যান্ড রুল, দ্বিবিভাজন তত্ত্ব, বাটন অব রাজ। তো ইংরেজরা দেখলো যে এই বিদ্রোহে হিন্দু মুসলিম কিন্তু এক হয়ে ছিল এবং মুসলিমদের প্রতি কিন্তু তারা গভীর ক্ষোভ উগড়ে দিত এবং তারা দেখতো যে হিন্দুরা অত্যন্ত শিক্ষিত, মুসলিমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে, সেই জন্য তারা হিন্দু দিকে বেশি করে চাকরিও দিত এবং মুসলিম দিকে তারা এটা বলতো, দেখো যে যত চাকরি কিন্তু হিন্দুরা করছে তোমাদের কিন্তু নিচে নিচে নামিয়ে দিচ্ছে। হিন্দুরা যদি তোমাদের সাথে মুসলিমরা, হিন্দু দিকে বলতো মুসলিমরা তোমাদের সাথে থাকে তোমাদেরকে মাছ মাংস খাওয়ানো শুরু করে দেবে, তাদের তোমাদের কোনো ধর্মভ্রষ্ট করে দেবে, এই সমস্ত কথা কিন্তু তারা কিন্তু বলতো। এবং সেই যে সূচনা হলো যে হিন্দু মুসলিম একভাবে থাকা যায় না, কিন্তু বর্তমানেও চলে আসছে সেই একই ভাব, এখন পরিবর্তন হয়নি জিনিসটা। কিন্তু এটা তো স্বাভাবিক, যে যোগ্যতা হিসেবে সে পাবে, হিন্দু মুসলিমের কি আছে। কিন্তু আমার সাধারণ মানুষকে এই কথাটা বুঝিয়ে 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 এমন বীজ ঢেলেছে, সেই বীজ এখনো পর্যন্ত তোলা যাচ্ছে না। শিক্ষিত ভারতীয়দের প্রতি শত্রুতা। বিদ্রোহের আগে অনেক শিক্ষিত ভারতীয়রা মনে করতো যে না, ইংরেজরা যদি থাকে তাহলে সুবিধাই হবে, আমরা বড় বড় চাকরি করতে পারবো এবং ইংরেজরা অনেক সভ্য জাতি, আমাদেরকেও সভ্য করে দেবে। কিন্তু তারা তো বুদ্ধিমান লোক, তারা তো বুঝতে পারছে যে ইংরেজরা কিভাবে কিভাবে করছে, কিভাবে তাদের শোষণ করছে, কিভাবে দেশের সম্পত্তি বিদেশে নিয়ে যাচ্ছে এবং তাদের কিভাবে ক্ষয় করছে নিজের দেশকে, তারা কিন্তু বুঝতে পারলো। যখন ইংরেজরা এইসব বিষয়গুলো, যখন ইংরেজদের কাছে মান গেল যে এরকম এরকম করছে এরকম চিঠিপত্রের মাধ্যমে, তখন কিন্তু ইংরেজরা বুঝতে পারলো যে না, এরা কিন্তু আমাদের পক্ষে একটা ক্ষতিকারক জিনিস হয়ে দাঁড়াবে। কিন্তু তাদের সেই জন্য তারা কি করলো, এই শিক্ষিত ভারতবর্ষীদের প্রতি শত্রুতা ভাব শুরু করলো এবং তাদেরকে ব্যঙ্গ করে বাবু এই সমস্ত কিছু বলে ডাকতো এবং নিচু স্তরের মানুষকে দেখানো হতো যে দেখো তোমাদেরকে এরা কিন্তু, তোমরা সবসময় নিচুভাবে রাখতে চাইছে, তোমাদেরকে সবসময় পায়ের তলায় রাখতে চাইছে, তোমাদেরকে শোষণ করছে, আমরা তো আমাদের মাধ্যমে এরা কিন্তু শোষণ করছে এবং এইভাবে তাদের কিন্তু বিষ ঢালতো তাদের কানে। এবং ইংরেজরা শিক্ষিত ভারতবর্ষ থেকে এই কারণে পছন্দ করতো না, তাদের সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষিত ভারতবর্ষীরা সাধারণ মানুষকে জানাতো। ইংরেজরা এটা বেশি ভয় পেত যে এভাবে জানাতে জানাতে যদি কোনোদিন বিদ্রোহ ঘোষণা আবার করে থাকে, তখন জমিদাররা চাইতো যে না, ইংরেজরা যদি থাকে তাহলে তো ভালোই, আমাদের তো ভালোই চলছে, কোনো কিছু প্রবলেম নেই, আমরা বেশ তাদের ছত্র ছায় ভালোই আছি। এবং আমি আগেই বলেছি যে জমিদার এবং রাজারা যখন যুদ্ধ ঘোষণা হয় মহাবিদ্রোহের সময়, তারা কিন্তু একটা শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, নয়তো কিন্তু ইংরেজরা যুদ্ধে কোনোদিনই জিততে পারতো না। তো জমিদাররা চাইতো যে ইংরেজ শাসন বজায় থাকুক, তাই জমিদাররা সবসময় ইংরেজদের তোষামোদ করতো এবং ইংরেজরাও জমিদারদের কিন্তু খুব ভালোভাবেই দেখতো, যদিও তাদের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করতো, কিন্তু তাদের খুব সম্মানজনক পদে রাখতো এবং এরাও চাইতো যে এরাও থাকুক, একে অপরের পরিপূরক হিসেবে তারা থাকতে চাইতো। সমাজ সুধারক। এর আগে বিধবা আইন প্রচলন, সতীদাহ প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, এই সমস্ত আইনগুলি কিন্তু বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। এতে ভারতবর্ষের সমাজপতিদের কিন্তু মনে এবং তাদের সমাজে কিন্তু একটা কঠোর দুঃখ পৌঁছে গিয়েছিল যে আমাদের আন্তরিক বিষয়টিতে এরা কিন্তু হস্তক্ষেপ করছে। এটা একটা মহাবিদ্রোহের একটা কারণ ছিল। কিন্তু ইংরেজরা যখন দেখলো যে এদের ভালো করছে, এরাই বুঝছে না, এরা আবার বিদ্রোহ করছে আমাদের পূর্বে, তাহলে এদের সঙ্গে কোনো সম্বন্ধ রাখার দরকার না, এরা যে যা করছে করুক, আমাদের এখান থেকে শোষণ করে নিয়ে গেলেই হলো, এরা কি করছে আমাদের দেখানো। তাই কিন্তু তাদের কিন্তু সমাজ সুধারের বিভিন্ন কাজ কিন্তু 1897 খ্রিস্টাব্দের পর কিন্তু আস্তে আস্তে এরা একদম বন্ধ করা বলবো না, কিন্তু প্রচুর কম, মানে যতটা সম্ভব ততটা কিন্তু কম করতে করতে থাকলো, যাতে আদৌ আমাদের বিদ্রোহ করার কোনো প্রয়োজন নেই। সামাজিক সেবায় ত্রুটি। সামাজিক সেবার ত্রুটি বলতে মানুষের মানে সাধারণ চাহিদা, রাস্তাঘাট, জল, ইলেকট্রিক তো তখন ছিল না, খাদ্য উপাদান, এই সমস্ত কিন্তু যেগুলো খুব সাধারণ জিনিস, যেগুলো ছাড়া মানুষের জীবন অতিবাহিত হওয়া অসম্ভব,
সেগুলো কিন্তু ইংরেজরা নজর দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিল। আগেও দিত না, বন্ধ করে দেওয়া বলা ভুল, মানে একদমই বন্ধ করে দিল। যেটুকু হতো আগে সেটুকু একদম আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার মতন হয়ে গেল। তারপরে কি হলো, তারা মানুষের কাছ থেকে কর সংগ্রহ করছে, কিন্তু সেই করে কোনো কাজ করছে না। স্থানীয় সরকার করছে না, ইংরেজ সরকার তো করতেই চাচ্ছে না। এর ফলে কি হলো, মানুষের জীবন কিন্তু আস্তে আস্তে দুর্বিষহ হয়ে উঠতে শুরু করলো। শ্রম সম্বন্ধী কানুন শ্রমিকদের কিন্তু আস্তে আস্তে সুবিধা করতে শুরু হলো। কারণ আগে দিনে প্রায় 17-15-16 ঘন্টা কাজ করতো। 15-16-13-14 ঘন্টা, মানে যে বই যেমন দেওয়া থাকে 15-16 ঘন্টা, 13 ঘন্টা কাজ, সপ্তাহে কোনো ছুটি থাকতো না। বাচ্চাদের কোনো কাজের সে একই নিয়ম ছিল, কিন্তু পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে কমতো, যে 6 বছরের বা 6 থেকে কম বছরের বাচ্চাদের কাজে নেওয়া যাবে না, 6 থেকে 8 বছরের বাচ্চাদের, এবং তাদের কাজের সময় 7 ঘন্টা করলো, এবং মহিলাদের কাজের সময় 8 ঘন্টা করলো। এই সমস্ত কিন্তু আস্তে আস্তে নিয়মগুলো হলো, এবং শ্রমিকদের দুরবস্থা তখন থেকেও ছিল, কিন্তু আস্তে একটু সামান্য ঠিক হলো। কারণ দেখো, ওই অন্ধকার পরিবেশে কাজ করা এবং সেই হিসেবে চালু করা, সেগুলো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার। সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতেই থাকলো। প্রেসের উপর প্রতিবন্ধ, প্রেস, বিভিন্ন পত্রিকা, প্রেস, এই সমস্ত গুলো কিন্তু আস্তে আস্তে ইংরেজরা বন্ধ করতে চাইল। কারণ তারা দেখতো যে এই প্রেস পত্রিকা এই সমস্ত কিন্তু যত হবে, যে সমস্ত যত কিন্তু বাড়বে, তত কিন্তু মানুষের মধ্যে এই ইংরেজ সরকারের যে নিপীড়ন, যে দমন নীতি, সেগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে এই প্রেস পত্রিকার মাধ্যমে। কিন্তু তারা চাইতো যাতে এই প্রেস এর উপর প্রতিবাদ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সাধারণ মানুষ আমাদের যে ক্ষতি করছি সেই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে। তার ফলে কি হবে, আমাদের শাসনভার আরো উন্মুক্ত হবে। কিন্তু তারা যদি জেনে যায় এই বিষয়গুলো যে এরকম এরকম হচ্ছে, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। জাতীয় শত্রুতা, তোমরা যে ইতিহাস পড়েছো, বা আশা করছি সবাই পড়েছো 7, 8, 9, 10-এ, তো সেখানে তোমরা নিশ্চয়ই পড়বে যে লেখা থাকতো কোনো বাইরে যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। মানে আমি বলতে চাইছি, সমস্ত কিছু সরকারি সুবিধা, যেমন ফার্স্ট ক্লাস রেল পরিবহন, বার, সুইমিং পুল, কফি শপ, বিভিন্ন অফিস, ভালো রেস্টুরেন্ট, হোটেল, সমস্ত জায়গাতে কিন্তু ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল, এবং তাদেরকে খুব ঘৃণার চোখে দেখা হতো। প্রথমেই বললাম যে এরকম লিখে দেওয়া হতো যে প্রবেশ নিষেধ। তো এরকম ভাবে কিন্তু তাদের জাতীয় শত্রুতা কিন্তু, মানে এখানে থাকছে, এখানকেই খাচ্ছে, আবার এখানকার মানুষদের সাথে কিন্তু এরকম শত্রুতাপূর্ণ ব্যবহার কিন্তু তারা বরাবর করতে থাকছে। বিদেশ নীতি, দেখো, কোনো বিদেশি সরকার এখানে শাসন করছে না, বিদেশ নীতি খুব একটা ঠিক হওয়া হবে না, স্বাভাবিক কথা। কারণ যেখানে তাদের সুবিধা হবে সেখানে তাদের নেবে, এবং যেখানে তাদের অসুবিধা সেখানে তাদের ব্যবস্থা নেবে। তো বিদেশ নীতি ইংরেজদের কোনোদিনই ভালো ছিল না। তারা প্রায় যুদ্ধ করতো, এবং তাতে ভারতবর্ষেরই সৈন্য যেত, মানুষ নিহত হতো, এবং ভারতবর্ষেরই অর্থ যেত। এবং নেপালের সাথে যুদ্ধ করলো, নেপালের সাথে যুদ্ধ করার পর অনেক সৈনিক নিহত হলো। নেপাল পুলিশদের সাথে প্রথমে ভারতীয় পুলিশদের সীমান্তে যুদ্ধ, এবং তারা নেপাল জয় করলো, এবং নেপালে গিয়ে হিল স্টেশন, স্টেশন, এই সমস্ত কিছু তারা শুরু করলো। সব থেকে দুঃখজনক যুদ্ধ ছিল বার্মার সাথে তারা অনেক দিন যুদ্ধ করেছিল, এবং এই যুদ্ধে প্রায় 20,000 সৈনিক নিহত হয়েছিল। বার্মাতে যুদ্ধ করার মেন কারণ হচ্ছে, বার্মা জয় করলে চীন সমস্ত দেশের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি হবে। বার্মার যে কাঠ গাছ, সেই কাঠ থেকে প্রচুর পরিমাণ অর্থ সংগ্রহ হবে, যেটা ব্রিটেনের শিল্পপতিদের পক্ষে একটা লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য কিন্তু বার্মার সাথে অনেকদিন যুদ্ধ করে। বার্মার সাথে যুদ্ধ করার পর বার্মা কিন্তু যুদ্ধে জিতে যায়, কিন্তু বার্মার মানুষদের দেশের প্রতি ভালোবাসা এবং তাদের বিভিন্ন নীতির কারণে তারা কিন্তু আস্তে আস্তে বার্মাকে কিন্তু সরিয়ে ফেলতে থাকে। এইভাবে বার্মার সাথে যুদ্ধ কিন্তু হয়, এবং বার্মার যুদ্ধের পরে অবশেষে 1848 খ্রিস্টাব্দে 1948 খ্রিস্টাব্দে বার্মাকে মুক্ত করে দেয়, কিন্তু কোনোদিনই স্বায়ত্তভাবে শাসন কিন্তু তারা করতে পারেনি। এবার আসছে আফগানিস্তানের সাথে যুদ্ধ। আফগানিস্তানের সাথে যুদ্ধ কিন্তু ইংরেজদের ঠিক বার্মার মতনই ছিল। মানে আফগানিস্তানের যুদ্ধের পর 16,000 সৈনিকদের মধ্যে মাত্র একজন কিন্তু ভারতবর্ষে ফিরে এসেছিলেন যুদ্ধ করে। কারণ তাদের
যুদ্ধে তারা কিন্তু বারবার ইংরেজদের, এবং তারা চাইতো যে ইংরেজদের মনোনীত কোনো শাসক আফগানের শাসন করুক, যার ফলে তাদের শক্তি কিন্তু নিজেদের হাতে থাকে। কিন্তু আফগানরা চাইতো না, যে এখানে কিন্তু আমাদের শাসক কিন্তু আমাদের দেখে হবে না, আমরা যেটা চাইবো সেটা হবে। এর ফলে তাদের মধ্যে কিন্তু বারবার দ্বন্দ্ব হয়েছে, বারবার যুদ্ধ হয়েছে, এবং অবশেষে তুমুল যুদ্ধের পর ইংরেজরা জয়ী হয়েছে। কিন্তু আন্তরিক বিষয় কিন্তু বললো যে এই আন্তরিক বিষয়ে আমাদের কিন্তু হস্তক্ষেপ করা চলবে না, সমস্ত বিদেশ নীতি তোমরা কন্ট্রোল করতে পারো, কিন্তু আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ আমাদের চলবে না। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু ইংরেজদের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ, ভারতবর্ষের সাথে আরো নির্মম ব্যবহার, সেনাদের সাথে ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে মানে শোষণের, প্রথম ছিল শোষণ, এবার কিন্তু আস্তে আস্তে শোষণটার পরিমাণটা বেড়ে বেড়ে শাসনের দিকে দিকে আস্তে আস্তে কিন্তু চলতে থাকে, যা ভারতবর্ষের মানুষদের পক্ষে মানে জীবনযাপন আরো দুর্বিষহ করে তুলতে থাকে। তো এই বিষয়টা আমরা পড়লাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো তোমরা ভিডিওটি দেখো, এবং ভিডিওটি দেখো, এবং দেখার পর আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও কোন কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারলে না, আমি তোমাদের সেই বিষয়গুলো আমি পরের ভিডিওতে ক্লিয়ার করবো। নমস্কার, সবাই ভালো থাকো।